গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ১বিংশ পর্ব। সাধন সরল পিসির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেনি, তবু সবই প্রকাশ হয়ে পড়ল সদূর দীনতা আর তার ভাইপোদের মিথ্যে কথা। কাঁচা পাকা চুল, বেঁটেখাটো শক্ত সমর্থ চেহারার যে ভদ্রলোকটির বাসা খুঁজে খুঁজে সেদিন পিসির দেওয়া চিঠিখানা পেশ করে এসেছিল ওরা, সেই ভদ্রলোক তার পরের রবিবারের সকালে এদের এখানে এসে হাজির হলেন। এহেন সম্ভাবনার কথা স্বপ্নেও মনে আসেনি ওদের। অবশ্য সেদিন ত্রস্ত শঙ্কিত পলায়নপর ছেলে দুটোকে প্রায় জোর করে ধরে দাঁড় করিয়ে তাদের নাম কি, দেশ কোথায়, কলকাতায় বাসা কোন রাস্তায় ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ জেনে নিয়েছিলেন ভদ্রলোক। তথাপি সেটাকে নিছক কৌতূহল ছাড়া কিছু ভাবেনি এরা দুভাই। সন্দেহমাত্র করেনি ভদ্রলোক দুদিন যেতে না যেতেই কই গো খোকারা বলে সে হানা দেবেন। এ যে বিনা মেঘে বজ্রাঘাত! ভয়ে প্রাণ উড়ে গেল ওদের। সভয়ে পরস্পর মুখ চাওয়াচাই করল দুভাই। তারপর সরল নিঃশব্দে দুহাত উল্টে এমন এক বেপরোয়া ভঙ্গি করল যার অর্থ দাঁড়ায়, তা আমাদের কি দোষ? আমরা তো ওনাকে আসতে বলিনি, পিসি বারণ করিয়ে দিয়েছিল, তাই না? কিন্তু একটাও বিনা শব্দে, এটাও বিনা শব্দে শুধু চোখের ইশারায় উচ্চারিত হল। কিন্তু আমরা সেদিন মিছে কথা বলেছি। মা যখন বলল স্কুল থেকে ফিরতে দেরি কেন, তখন বলেছি স্কুলে বল খেলা ছিল। কিন্তু এত সব ভাব বিনিময় মুহূর্তেই ঘটল, কারণ ইত্যবসরেই ভদ্রলোক বাড়ির চৌকাঠ ডিঙিয়ে উঠোনে এসে দাঁড়িয়ে বাজখাই গলায় পুনঃ প্রশ্ন করছেন, খোকারা বাড়ি নেই নাকি? এবং সত্যবতী মাথার কাপড় টেনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে স্পষ্ট গলায় উচ্চারণ করেছে, তুড়ু, দেখ তো কে, জিজ্ঞেস কর কাকে চান। তুড়ুকে আর কষ্ট করে জিজ্ঞেস করতে হল না, যার কানে যাবার স্বচ্ছন্দেই গেল। আর তিনি সহাস্যে এগিয়ে এসে উত্তর দিলেন, নন্দাই গো নন্দাই, আপনি হচ্ছেন শ্যালাজ ঠাকুরুন। শুনে সত্যবতী হাঁ। এইমাত্র নবকুমার বাজারে গেল, আর এখন এই ঝামেলা। কে জানে লোকটা কে? কোনো বদবুদ্ধি লোক, না বাসা ভুল করে? সেই কথাটাই বলে সত্যবতী ছেলেদের মাধ্যম মাত্র করে। তোড়ো বল, আপনি বোধহয় বাসা ভুল করেছেন। বাসা ভুল? ভদ্রলোক হেসে উঠলেন। মুকুন্দ মুখুজ্জে এত কাঁচা ছেলে নয় যে উচিত মতো তল্লাশ না করে কারোর অন্দরে ঢুকে পড়বে। দস্তুর মতো পাড়ার লোককে শুধিয়ে সঠিক জেনে তবে ঢুকেছি। বলি, তুমি বারুইপুরের নীলাম্বর বাড়ুজ্যের বেটা নবকুমার বাড়ুজ্যের পরিবার নয়? অস্বীকার করো? বলে আপন রসিকতায় হেঁ হেঁ করে টেনে টেনে হাসতে থাকেন। কথার ভাষা এবং ভঙ্গিমা এমনই অমার্জিত যে রাগে আপাদমস্তক জ্বলে যায় সত্যবতীর। নিঃসন্দেহ যে কোনো বদলোক নামটা পরিচয়টা সংগ্রহ করে বাড়ির ভেতর ঢুকে পড়ে ভয় দেখাতে চায়। চাক, সত্যবামনীকে চেনে না। দৃঢ় আর বিরক্ত স্বরে বলে ওঠে সত্যবতী, তোড়ো বল, পাড়াপড়শিকে শুধিয়ে কারোর নাম পরিচয় জানা এমন কিছু কঠিন কাজ নয়। আমরা ও নামে কাউকে চিনি না, উনি যেতে পারেন। কিন্তু মুকুন্দ মুখুজ্জে এত সহজে অপমানিত হন না। হাস্যকণ্ঠ বজায় রেখেই বলেন, চেনো না তা সত্যি, চেনা জানার সুযোগ আর ঘটল কই? তোমার ননদ ঠাকুরুন তো আমাকে ত্যাগ দিয়ে নিশ্চিন্ত আছেন। তা এতদিন পর বিস্মরণ রাজার স্মরণ হল কেন, সেই কথা শুধুতেই আশা। কিন্তু খোকারা, তোমরা একেবারে চুপটি মেরে মুখটি সেলাই করে বসে আছো যে? সেদিন অত আলাপ পরিচয় হল, চিঠি পৌঁছে দিলে আজ আর চিনতেই পারছ না? মাকে বুঝি বলনি? তাই উনি সবে করছেন, লোকটা গুন্ডা বদমাস। এতক্ষণে তাই ভাবছিল বটে সত্যবতী, কিন্তু ভদ্রলোকের শেষ কথাটায় যেন অকুল সমুদ্রে পড়ে। এসব কি কথা? বিন্দু বিসর্গ তো বুঝতে পারছে না সত্যবতী। নিজের ছেলেদের মুখের দিকে তাকিয়ে দেখল, সেখানে স্পষ্ট অপরাধীর ছাপ। কি এ? লোকটা কি বারুইপুরের কেউ? তুড়ু খোকা যখন দেশে গিয়েছিল
তখন দেখেছে, এখন চিনতে পারছে না। কিন্তু চিঠি কিসের? ভগবান জানেন বাবা। একই তো শ্বশুরবাড়িতে সত্যর নাম জাহাবাজ বউ, আবার এক কাঠি বাড়ল বোধহয় সে বদনাম। ছেলে দুটো যেভাবে শুকনো মুখে দাঁড়িয়ে আছে তাতে সন্দেহ নেই, ঘটেছে কিছু। কিন্তু তথাপি মুখে হারে না সত্য। দৃঢ় হলেও একটু নরম সুরে বলে, খোকা, বল বাড়ির পুরুষজন এখন বাড়ি নেই, আপনি একটু ঘুরে আসুন, যা বলবার তাকেই বলবেন। মুকুন্দ মুখুজ্জে এবার একটু গম্ভীর হন, বলেন, বলবার আমার কিছুই ছিল না, তবে আপনার ননদ ঠাকরুন শ্রীমতী সৌদামিনী দেবী হঠাৎ তার ত্যাগ দেওয়া স্বামীকে একখানা পত্তর কেন দিলেন তারই তল্লাশ করতে। ঠাকুরজি পত্র দিয়েছেন আপনাকে? মানে আপনি? যাক, এতক্ষণে চিনলে? বাবা, কোথায় ভেবেছিলাম শালার বাড়িতে এসে একটু জামাই আদর পাবো, তা নয়। কিন্তু ঠাকুরজি চিঠি লিখেছেন? সত্য আরক্ত মুখে বলে, আমার বিশ্বাস হচ্ছে না, অসম্ভব। মুকুন্দ মুখুজ্জে কথাটার অন্য অর্থ ধরেন, বলেন, আহা, নিজের হাতে কি লিখেছে? কাউকে ধরে লিখিয়েছে নিশ্চয়ই। এই তো তোমার এই খোকারাই দিয়ে এলো পরশুদিনকে। আমার খোকারা পরশুদিনকে? সত্যবতীও বিচলিত হয়, বিচলিত স্বরে বলে, তুড়ু খোকা। তুড়ু খোকার নতবদন, যে বদনে অপরাধের কালিমা। সত্য যেন একটু অসহায়তা অনুভব করে, আর এই প্রথম বোধ করি নবকুমারের অনুপস্থিতিতে কাতরতা বোধ করে। মুকুন্দ মুখুজ্জের চোখে সত্যর এই বিচলিত ভাবটা ধরা পড়তে দেরি হয় না, এবং ব্যাপারটা অনুধাবন করতেও দেরি হয় না। ছেলে মানুষদের যা হোক বুঝিয়ে চিঠিটা সৌদামিনী চুপি চুপি পাঠিয়েছে। আগে বুঝলে এটা মুকুন্দ মুখুজ্জে অন্যভাবে নিজেকে উপস্থাপিত করতেন। ছেলে দুটো থতমত খেয়ে যাচ্ছে, যাবেই তো, মা জননীটি যে খান্ডাননি তা তো বোঝাই যাচ্ছে। বাবা, যেন পুলিশের ধমক। কিন্তু মুকুন্দ পুলিশের বাবা, আটঘাটটি বেঁধে তবে এসেছে, চিঠি সঙ্গে এনেছে। তবে ভদ্রলোকের ধারণায় একটু ভুল ছিল। ভেবেছিলেন সৌদামিনী নিশ্চয়ই কলকাতায় ভাইয়ের বাসায় এসেছে, আর ভাইপোদের সেটুকু চেপে যেতে বলেছে। নইলে 7 জন্মে যে কখনো কোনো বার্তা দিল না, সে কেন হঠাৎ? কিন্তু ধারণাটা যে ভুল তা তো বোঝাই যাচ্ছে। সৌদামিনী এখানে নেই সত্যি, তবে কেন হঠাৎ? সে চিন্তা যাক। ফতুয়ার পকেট থেকে সৌদামিনীর সেই গোপনতম দুর্বলতার ইতিহাসটুকু বার করে মেলে ধরেন মুকুন্দ মুখুজ্জে দাওয়ার ধারে মেজে, আর দেখে এক মুহূর্তেই চিনে ফেলে সত্য হাতের লেখাটা তারই বড় ছেলের, অর্থাৎ তুড়ুকে দিয়েই লিখিয়েছে সৌদামিনী। সমস্ত ঘটনাটা স্পষ্ট হয়ে যেতে আর দেরি হয় না, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। শুধু নিজের ছেলেদের এই দুর্বোধ্য আচরণটা অন্ধকারেই থেকে যায়। সত্যবতীকে বিন্দু বিসর্গ না জানিয়ে এত সব কাণ্ড করবার সাহস কি করে হলো ওদের? পড়ে থাকা চিঠিখানাতে চোখ ফেলা মাত্রই পাঠোদ্ধার হয়ে গেছে, কারণ অক্ষরের ছাঁদ আর তার প্রতিটি টান, প্রতিটি বাঁক তো সত্যবতীর মুখস্থ। না, প্রেমপত্র নয়, ভাইপোকে দিয়ে লেখানোয় আপত্তির কিছু নেই। সৌদামিনী লিখেছে, পরম পূজনীয় শ্রীচরণ কমলেশু, বহু কালাবধি আপনার কোনো সংবাদাদি জানি না, আপনিও সংবাদ নেন না, অধীনা জীবিত কি মৃত। আমার কথা থাক, আপনার সংবাদ পাইতে ইচ্ছা হয়। আমার ভ্রাতা নবকুমার কলিকাতায় বাসা করিয়াছে, তাহার সহিত সাক্ষাৎ হইলে জানিতে পারি ইহারা নবকুমার ভাই জীবনের পুত্র সাধন কুমার ও সরল কুমার। পত্রদানের ধৃষ্টতা মার্জনা করিবেন। অধিক কি লিখিব, ভগবানের নিকট নিয়ত আপনার কুশল প্রার্থনা করি। শতকোটি প্রণামান্তে চরণের দাসী শ্রীমতী সৌদামিনী দেবী। পাঠোদ্ধার করে যেন স্তব্ধ হয়ে যায় সত্য। এই সৌদামিনী দেবী কোন সৌদামিনী? তাদের সেই সদুদি। সেই সদুদি নিয়ত ভগবানের কাছে এই লোকটার কুশল প্রার্থনা করে, এই বেঁটে খাটো খাটমুগুরে গরনের আধবুড়ো লোকটার। এও কি সম্ভব?
সৌদামিনী বিধবা নয় এইটুকু মাত্র জানা যেত ভাত খেতে বসার সময়। হেঁসেলের ভাতটা নিয়ে বসত সে মামির সঙ্গে, ভাই বউয়ের সঙ্গে, মাছের ভাগটা নিয়ে, এই যা। তাছাড়া আর কখনো কোনো দিন কোনো সময় তো টের পাওয়া যেত না সদুর স্বামী আছে। আশ্চর্য, মানুষ কি অদ্ভুত জীব গো! শুধু মনে থাকাই নয়, স্বামীর সংবাদের জন্য উতলা হয় সে। এতই হয় যে মান মর্যাদা জলাঞ্জলি দিয়ে চরণের দাসী স্বাক্ষরিত চিঠি পাঠায়। এ কি দীনতা, এ কি দুর্বলতা! বয়সকালে চিরদিন স্থির থেকে এখন এই ভাঁটা পড়া বয়সে এমনই অস্থির হল যে মান অপমান জ্ঞান হারাল। সৌদামিনীর এই পদস্খলন যেন সত্যবতীর মাথাটা ধুলোয় লুটিয়ে দিল। পদস্খলন? হ্যাঁ, পদস্খলনই মনে হল সত্যবতীর। আর অকস্মাৎ তার বড় একটা যা হয় না তাই হল। দুচোখ জলে ভরে উঠল। তবু কষ্টে নিজেকে সামলে মাথার কাপড়টা আর একটু বাড়িয়ে সত্য বড় নন্দায়ের পায়ের ধুলো নিয়ে শান্ত স্বরে বলে, কিছু মনে করবেন না, চেনা জানা নেই তো, দাওয়ায় উঠে বসুন, তিনি বাজারে গেছেন, এসে পড়বেন এখনই। গুরুজনদের সামনে উনি বলাটা নাকি অশোভন, তাই তিনি বলে সত্যবতী। অবশ্য তাতে বুঝতে অসুবিধে হয় না সংসার করে ঝানু হয়ে যাওয়া মুকুন্দ মুখুজ্জের। এতক্ষণে তিনি শালা বউয়ের আচরণে প্রীত হন এবং প্রণতাকে থাক থাক করে সৌজন্য দেখিয়ে গর্বিত ভঙ্গিতে দাওয়ায় উঠে গিয়ে জলচৌকিতে জাঁকিয়ে বসেন। সত্যবতীর চোখের ইশারায় ছেলেরাও তাদের নবলব্ধ পিসেমশাইকে প্রণাম করে এবং চোখের ইশারাতেই তামাক সেজে আনতে যায় সরল। যদিও নবকুমার তামাক খায় না, তবু তামাকের পাটটা বাড়িতে রেখেছে সত্যবতী অতিথি অভ্যাগতদের জন্য। আপ্যায়ন করতে হবে বইকি। পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, গুরুঋণ তো অলক্ষ্য জগতের। আর তার শোধের কথা তো কথার কথা। আসলে কুটুম্ব ঋণের তুল্য ঋণ নেই, আর তার শোধটা নিতান্তই প্রত্যক্ষ বাস্তব। দুর্লঙ্ঘ নীতিকে লঙ্ঘন করবে সত্য লোকটা কুটুম্ব নামের অযোগ্য বলে? তা পারে না, এখন আর পারে না। এই সেদিনের কিশোরী সত্যবতী তো নয়, একতা যে শ্বশুরকে অপবিত্র জ্ঞান করে তার পুজোর গোছ করে দিতে অস্বীকৃত হয়েছিল। এই সত্যবতীর অনেক বাস্তব বুদ্ধি হয়েছে। এখনকার সত্য জানে কতগুলো ব্যাপারকে মনের সঙ্গে রফা করতে না পারলেও বাইরে খানিকটা রফা করে নিতে হয়, নইলে অসামাজিকতা, অভদ্রতা ইত্যাদির দায়ে পড়তে হয়। সংসার যখন করতে বসেছে, সামাজিকতার দায় পোহাতে হবে বইকি। তাই একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকে উনুনে চাপানো হাঁড়িটা নামিয়ে রাখে। তারপর বড় ছেলের হাতের ইশারায় ঘরে ডেকে তার হাতে রসগোল্লা আনবার পয়সা দিয়ে ঘরের দরজার কাছে এসে বসে। সেখান থেকে সরাসরি না হলেও নন্দাইকে অবলোকন করা যায়। নবকুমার যতক্ষণ না ফিরছে ততক্ষণ এই বন্ধন যন্ত্রণা সইতেই হবে তাকে। হুঁকোয় একটা সুখ টান দিয়ে মুকুন্দ মুখুজ্জে রাশভারী গলায় প্রশ্ন করেন, কতদিন হলো বাসা করে থাকা হয়েছে? সত্য মৃদুস্বরে বলল, অনেক দিন, 7-8 বছর। বলো কি, তখন তো তুমি প্রায় কাঁচা যুবতী গো। তা বুড়ো বুড়ি মদ দিল নাকি মরেছে তারা? সত্যর ইচ্ছে হয় মুখের সামনে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বসে থাকে গুম হয়ে, কিন্তু করে না। সংক্ষেপে বলে, আছেন, মত না দিলে চলবে কেন? ছেলেদের লেখাপড়া? তা বটে, একালে তো আর পাঠশালে পড়াবিদ্যাই চলবে না। তা মাত্র ওই 2টি নাকি? কুচোকাচা কিছু দেখছি নে তো। এই কথার আর উত্তর কি দেবে সত্য? আর হয়নি, এটা বলতেও বুঝি কোথায় কাঁটার মতো একটু বাঁধে। অদৃশ্য সেই কাঁটাটা বুঝি আস্তে আস্তে অবয়ব নিচ্ছে এক নিভৃত অন্ধকারে। মুকুন্দ কিন্তু না ছোড়, ফের বলেন, বাপের সঙ্গে বেরিয়েছি বুঝি? এই প্রশ্নের উত্তরটা সরলই দিয়ে ফেলে, আমরা শুধু 2 ভাই। মুকুন্দ যে এর মধ্যে নিজের কি ভালো আবিষ্কার করেন কে জানে। সস্মিত মুখে বলেন, তা ভালো, আপদের শান্তি। এ দিব্যি ঝাড়া হাত পা হয়ে যাওয়া। এখন তীর্থ করো, ধর্ম করো, দস্যিবৃত্তি করে সংসার করো,
কোনো বালাই নেই। বাবা, আমার ঘরের এন্ডিগেন্ডিগুলো দেখলে আমার মাথা কেমন করে। মানুষের ছাতো নয়, যেন হাঁস মুরগির পাল। এবার বোধ করি সত্য বিরক্ত হতেও ভুলে যায়। চমৎকৃত হয়েই তাকিয়ে থাকে। ব্যাটার ছেলেতে যে এই ধরনের কথা কইতে পারে এ তার জানা ছিল না। তার বাপের বাড়ির দেশে অনেককে দেখেছে সে। মেয়েলি ব্যাটা ছেলেও দেখেছে, দেখেছে নীলাম্বরকে, নবকুমারকে। সত্যর আদর্শ অনুযায়ী পুরুষ ব্যাটা ছেলের রূপ কোথাও দেখেনি সত্য। কিন্তু এ কি? গ্রামের গাইয়ামির মধ্যেও এক ধরনের শোভন সভ্যতা আছে। এই শহুরে গেঁয়োটা এক কথায় বিশ্রী, কুৎসিত। অথচ দেখলে বোঝা যায় লোকটা এককালে সুপুরুষ বলেই গণ্য হতো। একটু বেঁটে বটে, তবে রংটি হোড়তেলের মতো। মুখাকৃতি দিব্য, কাঁচা পাকা হলেও চুলে কেয়ারি আছে, আর সর্ব অবয়বের তোয়াজের চিহ্নটি পরিস্ফুট। হাঁস মুরগির পালের সংসার হলেও ভদ্রলোক নিজের তোয়াজটি ভালোই বাগিয়ে নেন, সন্দেহ নেই। সদুদির সতীনকে মনে মনে এক প্রকার ব্যঙ্গাত্মক তারিফ করে সত্য। কিছুক্ষণ নীরবতা। মুকুন্দ হুঁকো টানছেন। সত্য উৎকণ্ঠিত দৃষ্টিতে সদরের দরজার দিকে তাকিয়ে আছে। আর বেচারা সরল মনে মনে কাঠ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, উদ্যত বজ্রের নিচে প্রতীক্ষারতের মতো। এই লোকটা চলে যাওয়ার পর তাদের যে বিচার হবে সে বিষয়ে সন্দেহ নাস্তি। প্রতীক্ষার মুহূর্ত দীর্ঘ। সত্যর মনে হয় নবকুমার যেন কতকাল বাজারে গেছে, আর তুড়ুটাও কম দেরি করছে না। ময়রার দোকান তো এই কাছেই। নীরবতা ভঙ্গ করলেন মুকুন্দ। বলেন, তা তোমার ননদ ঠাকুরিনী বোধহয় মামা মামির সেবা করছে? কণ্ঠে যেন একটু চাপা অসন্তোষ। সত্য আসতে বলে, উনি তো কাছে আছেন বরাবর। তা থাকতেই হবে। ব্যাটা ব্যাটার বউ যখন উঠতে শিখেছে। কিন্তু স্বামী সংসারের প্রতিও তো একটা কর্তব্য আছে। এই তো আমার ঘরে সংসারটা একটা মানুষ বিহনে ফুটো নৌকার তুল্য। দ্বিতীয় পক্ষটি তো আমার হর ঘড়ি আতুর ঘরে ঢুকতে ওস্তাদ। বাচ্চা কাচ্চাগুলোর হাঁড়ির হাল। এখন বড় গিন্নি এসে থাকলে সব দিকই রক্ষা হয়। আর তারও বোধ করি নিতান্তই অসহ্য বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল বলে সত্য এতগুলো কথা বলবার অবকাশ দিয়েছিল লোকটাকে। কিন্তু স্তব্ধতার ঘোর কাটল। আর লোকটা যে সদ্য আগন্তুক এবং হিসেব মতো গুরুজন, সে কথা বিস্মৃত হয়ে মৃদু হলেও তীব্রস্বরে বলে উঠল, আপনার অবশ্য সব দিক রক্ষা হয়। বিনিমাইনে রাধুনী চাকরানী ঘরুণী সব পেয়ে যান, কিন্তু তার কি উপকারটা হবে শুনি? মুকুন্দ মুখুজ্জে ক্ষণকালের জন্য থতমত খেয়ে যান। কারণ এহেন তীব্রতার মুখোমুখি দাঁড়াতে হবে এই কল্পনা নিশ্চয়ই ছিল না তার। তবে আত্মস্থ হতেও দেরি লাগে না। সেই আত্মস্থ ভঙ্গিতে মৃদু হাস্যের প্রলেপ লাগিয়ে বলেন, শালাবাবুর আমার পরিবার ভাগ্যটি তো দেখছি বেশ ভালোই। একে রূপসী, তাই বিদুষী। নাটক নোবেল পড়ার অভ্যেস আছে বোধ হয়। তা জিজ্ঞেসই যদি করলে তো বলি, উপকারের কিছু না হোক পরকালের কাজটা তো হবে। মামার ঘরে দাস্যবৃত্তি করার চাইতে স্বামীর ঘরের দাস্যবৃত্তি কিছু অপমাননীয় নয়। সত্য উঠে দাঁড়ায়, ধীর স্বরে বলার চেষ্টা করে, মেয়ে মানুষের কোনটা মান্যের আর কোনটা অপমান্যের সে জ্ঞান থাকলে আর কথা বলতে পারতেন না। তবে ঠাকুরজি যে আপনাকে ত্যাগ দেয়নি, আপনিই ত্যাগ দিয়েছেন তাকে, সে কথা জানা আছে আমার। এখন সংসারে ঝিয়ের দরকার হয়েছে বলে তার পরকালের চিন্তা নিয়ে মাথা ঘামাতে এসেছেন। যত ধীরভাবে বলার চেষ্টা করুক, তবু উত্তেজনায় মুখটা লাল হয়ে ওঠে সত্যর। আর এই উত্তেজনা শুধু ওই চোখের চামড়াহীন বর্বরটার নির্লজ্জতাতেই নয়, সদূর নির্লজ্জতাতেও। এই হতচ্ছাড়া লোকটাকে এসব কথা বলার সুযোগ তো সদুই দিয়েছে। মুকুন্দ মুখুজ্জে এর উত্তরে কি বলতেন অথবা সত্য কিভাবে কথা শেষ করত কে জানে। বাধা পড়ল পিতা পুত্রের আগমনে। সাধন এসেছে রসগোল্লা নিয়ে, সঙ্গে সঙ্গে নবকুমারও। পথে বাবার সঙ্গে দেখা হয়ে যাওয়ায় সমাচারটা জানিয়ে দিয়ে অবহিত করিয়ে এনেছে সাধন। বাবার দেখা পেয়ে যেন আপাতত বেঁচেছে বেচারা। সরাসরি মার মুখোমুখি দাঁড়াতে অন্তত কিছুটা বিলম্ব হবে।
নবকুমার অবশ্য গুরুজন এবং দুর্লভ কুটুম্বর সম্মান জানে। শশব্যস্তে হাতের জিনিস নামিয়ে হেঁট হয়ে পায়ের ধুলো নিয়ে সস্মিত বচনে বলে, কি ভাগ্যে আমার, পায়ের ধুলো পড়ল এতদিন পরে। কতক্ষণ এসেছেন? সত্য ততক্ষণে রসগোল্লার ভাঁড় নিয়ে ঘরে ঢুকে গেছে। মুকুন্দ অন্তরালবর্তিনীর কর্ণগোচর হতে পারে এমন উদাত্ত স্বরে উত্তর দেন, তা এসেছি অনেকক্ষণ। এতক্ষণ হাঁ হয়ে তোমার বিদুষী পরিবারের লেকচার শুনছিলাম। কলকাতারই মেয়ে বুঝি? মেমের কাছে লেখাপড়া শেখা? লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায় নবকুমারের। মুখটা টকটকে হয়ে ওঠে, আর সত্যর প্রতি অপরিসীম ক্রোধে যেন হতবাক হয়ে যায়। আস্পর্ধার কি একটা সীমা নেই? কথা বলতে জানে বলে যাকে যা ইচ্ছা বলবে। অত বড় বুড়ো নন্দাই, তাও আবার চিরদিনের অদেখা। তার সঙ্গে তো কথা কইবারই কথা নয়, ঘোমটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বার কথা। তা নয়, এমন কথা শুনিয়েছেন বসে বসে যে এই উপহাসের জুতোটি খেতে হল নবকুমারকে। ছি 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 ছি। কিন্তু এখন হচ্ছে মনের রাগ মনে চাপা, কিল খেয়ে কিল চুরি। জুতোটাকে বোনাইয়ের রসিকতা বলে ধরে নিয়ে হেঁ হেঁ করে হাসা। সেই হাসি হাসতে থাকে নবকুমার, এবং সত্য নিঃশব্দে রসগোল্লার রেকাবি আর জলের গ্লাসটা নামিয়ে দিয়ে বাজারের ধামাটা তুলে নিয়ে ঘরে চলে গেলে বোনাই নিজেই যখন রেকাবিটি হাতে উঠিয়ে ব্যঙ্গহাস্যে বলেন, জুতো মেরে গরুদান, তা মন্দ নয়। যাক, বামুন মুচিবাড়িতেও লুচি খেতে ছোটে। তখনও নবকুমার সেই হেঁ হেঁ হাসি হাসতে থাকে, বরং মাত্রাটা আরও বাড়িয়েই দেয়। অতঃপর সত্য আর বেরোয় না। ছেলে দুটো গুটি গুটি ঘরে ঢুকে বই নিয়ে পড়তে বসে। নবকুমারের সঙ্গেই অনেকক্ষণ কথা চালান মুকুন্দ। সুহাসিনী বাড়িতে নেই। রবিবার সকালে সে পাশেরই এক বড় লোকের বউয়ের কাছে লেস বোনা শিখতে যায়। বউটির ছেলে মেয়ে নেই, বাড়িতে প্রচুর চাকর দাসী। স্বামীটি রবিবার হলেই সকাল থেকে তাসের আড্ডায় চলে যায়। অতএব রবিবার সকালে তো বটেই, এমনিতেও বউটির অফুরন্ত অবকাশ। সুহাসিনীর স্কুলে যাবার পথে জানলা দিয়ে ডেকে ডেকে নিজেই আলাপ করেছিল বউটি। ওই লোকটা থাকতে থাকতে সুহাস না ফিরলেই বাঁচি। রান্না করতে করতে ভাবল সত্য, ফিরলে তো ওরই চোখের সামনে দিয়ে ফিরবে। অতি বদ প্রকৃতির লোক, দেখলে নিশ্চয়ই সুহাসের কথার ৭০০ কৈফিয়ত চাইবে। মানুষ যে কেন এমন অসভ্য হয়। আস্তে আস্তে অন্য ভাবনায় চলে যায় সত্য। শুধু কি অসভ্যই হয়, হ্যাংলাও হয় নাকি? নইলে সদু ওই বদলোকটাকে এখনো স্বামীজ্ঞান করে বসে থাকে। শুনেছে নবকুমারের কাছে ইতিহাস, নির্যাতনের জ্বালায় জ্বালায় চলে গিয়েছিল সদু। তারপর সেই নির্যাতক স্বামী ঘরে সতীন কাঁটা পুঁতেছে, সে খবরও জানা। তবে এত সত্ত্বেও কি চিরদিন মনে মনে ওর চরণের দাসী হয়ে থেকেছে সৌদামিনী? না, ওটা একটা নিয়মরক্ষের পাঠ মাত্র। হয়তো এদিকে মামের নির্যাতনে সাময়িক কোনোদিন ধৈর্যচ্যুতি হয়েই শুধু এই কাজটা করে বসেছে। কিন্তু তাই কি? এ তো মনে হচ্ছে বেশ পরিকল্পনার ব্যাপার। রাগের মাথায় কিছু করে ফেলা নয়। পাড়ার কোনো ছেলেপুলেকে দিয়ে লেখালে লোক জানাজানি হবার ভয়েই হয়তো এতদিন পারেনি। এখন নিজের ভাইপোদের দিয়ে। সন্দেহ নেই কথাটা প্রকাশ করতে বারণ করেছে ছেলেদের। সদুর ওপর এজন্যেও রাগ হয় সত্যর। পিসি হয়ে লুকোচুরি করার বিদ্যাটায় হাতে খড়ি দিলে তুমি। এখন সত্য কি করে ওদের তিরস্কার করবে? সেটা কি ঠিক হবে? পিসিও তো গুরুজন, তার কাছে যখন কথা দিয়েছে সত্যরক্ষা যে মানুষের জীবনের সার ধর্ম, এ কথা সত্যই শিখিয়েছে ছেলেদের। কিন্তু যতই যা শেখাও, তুড়ুটা ঠিক তার বাপের ধাঁচে যাচ্ছে, মেরুদণ্ডহীন অসার। তবে নবকুমারের আবার তার মুখের উপর তড়পানি আছে। এর সেটা নেই, এই যা মৃদু ভালো মানুষ ছেলেটা। কিন্তু ভালো মানুষই কি প্রার্থনীয়? ওই ভালোটা বাদ দিয়ে যেটা হয়, সেটাই যে চায় সত্য। সরলটা হয়তো একটু অন্যরকম হবে, কিন্তু সে কোন রকম? সত্যবতীর মনের মধ্যে মানুষের যে ছাঁচ গঠিত আছে, তার ধারে কাছে পৌঁছবে না, সে আশা নেই সত্যর। লেখাপড়া শিখবে, রোজগারপত্র করবে, ৫ জনে ভালো বলবে, এই পর্যন্তই।
তার বেশি নয়, বুঝে নিয়েছে সত্য। যদি তার বেশি হতো, এতদিনে ধরা পড়ত সে দীপ্তি, সে ঔজ্জ্বল্য। বরং সুহাসিনীর মধ্যে বস্তু দেখতে পায় সত্য, দেখতে পায় দীপ্তির চমক। যে সুহাসিনীর কৈশোরকাল পর্যন্ত কেটেছে এক কুশ্রী পরিস্থিতির মধ্যে, জীবনের বনেদে যার শুধুই শূন্যতা, হয়তো সেজন্যেই আলো আর অন্ধকারের পার্থক্যটা ওর কাছে তীব্র হয়ে ধরা পড়েছে। এদের কাছে সে তীব্রতা নেই, তাই এরা ঝাপসা ঝাপসা। 14-15 বছর বয়স হল, এখনো বোঝা যাচ্ছে না ওরা নিজেদের নিয়ে কিছু ভাবে কিনা, ভাবতে শিখেছে কিনা, কোনটা ভালো কোনটা মন্দ সেটা চিন্তা করে কিনা। আশ্চর্য, সত্যবতীর মনের মধ্যে যে ছাঁচ, সত্যবতীর গর্ভের ছাঁচ তার নাগাল পেল না। ঈশ্বর জানেন এই সুদীর্ঘকাল পরে সত্যবতীর সত্তার মধ্যে আবার কোন ছাঁচ গঠিত হচ্ছে। প্রথমটা ভারী একটা বিপন্নতা বোধ করেছিল সত্য, বিপদ বলে মনে হয়েছিল ঘটনাটাকে। ক্রমশ মনটা কোমল হয়ে আসছে, এমনকি মাঝে মাঝে ভাবতেও ইচ্ছে করে পালা বদল হলে মন্দ হয় না, একটি মেয়ে হলে বেশ হয়। আজ হঠাৎ সত্যবতীর মনে হল, যদি তাই হয়, কে বলতে পারে মেয়ে তার পিতামহীর আকৃতি আর প্রকৃতি নিয়ে অবতীর্ণ হবে কিনা। হয়তো তাই হবে। সত্যবতীর একাগ্র ইচ্ছার নিরন্তর তপস্যা কোনো কাজেই লাগবে না। মেয়ে মানুষের এ এক অদ্ভুত নিরুপায়তা। নিজের রক্ত মাংস দিয়ে, নিজের মন বুদ্ধি আত্মা সব কিছু দিয়ে যাকে গড়ছি, জানি না সে কি হবে। নিঃশ্বাস ফেলে ভাবল, শুনেছি শাস্ত্রে আছে নরাণাং মাতুল ক্রম, কিন্তু মাতুল না থাকলে? দাদামশায়ের আত্মজয়ী তো মাতুল, তবে দাদামশায়ের কথা শাস্ত্রে লেখেনি। চিন্তায় ছেদ পড়ল। বাইরে সেই বাজখাঁই গলা বেজে উঠল, কই গো বাড়ির গিন্নি, অত লেকচার টেকচার শুনিয়ে হঠাৎ একেবারে ডুবছে? অধম এখন তাহলে বিদায় নিচ্ছে, মাঝে মাঝে আসতে অনুমতি হবে তো? সত্য বাইরে বেরিয়ে এসে হেঁট হয়ে নমস্কার করে শান্ত গলায় বলে, আসবেন বই কি। কিন্তু এতে ওই শান্ত বচনেতে কোনো কাজ হল না। মুকুন্দ বিদায় নিতে নবকুমার রে রে করে পড়ল। বলি, তোমার ব্যাপারটা কি? কি সব যাচ্ছে তাই কথা বলেছ মুকুজ্জে মশাইকে? সত্য বিরক্তভাবে বলে, যাচ্ছে তাই আবার কি বলতে যাব? তা যাচ্ছে তাই ছাড়া আবার কি? উনি কিছু যেচে আসেননি, দিদি তল্লাশ করেছিল তাই। কথা থামিয়ে দিয়ে সত্য বলে, সেই ঘেন্নাতেই তো গলায় দড়ি দিতে ইচ্ছে হচ্ছিল আমার। তার মানে? মানে ভেব খেয়ে দে নিশ্চিন্তি হয়ে, এখন চান করোগে। থামো, বলি দোষটা কি করেছে দিদি? স্বামী তো বটে। তা তো নিশ্চয়ই, তবে মুখুজ্জমশাই যা বললেন তাতে বুঝলাম ওর দুঃখটা। আর যাই হোক, লোকটা কপট নয়। বললেন একসময় দোষ ঘটেছিল ঢের, কুসঙ্গে পড়ে নেশা ভাঙ কুকর্ম কিছুই বাকি রাখিনি ভায়া। সতী সাধ্বীকেও লাঞ্ছনা করেছি, কিন্তু পরে চৈতন্য হয়েছে। সত্য নিরীহ গলায় বলে, হয়েছে বুঝি? হয়েছে বই কি, এখন তো ওই তামাকটুকু ছাড়া আর কোনো নেশাই নেই। তাই বলছিলেন, কত ইচ্ছে হয়েছে গিয়ে ক্ষমা চাই, মামার পায়ে ধরে চেয়ে আনি, কিন্তু লজ্জায় পারিনি। তা তোমার দিদি যে কালে আগ বাড়িয়ে লজ্জাটা ভেঙে দিল, তা তো বেশ সুখের কথা। দিদিকে আনিয়ে নিয়ে আবার নতুন করে গাঁটছড়া বেঁধে পাঠিয়ে দাও, 2 সতীনে সুখে সংসার করুক। বলে একটু তীক্ষ্ণ হেসে সরে যাচ্ছিল সত্য, কিন্তু মুহূর্তে ঘটে গেল এক বিপর্যয়। নবকুমার বোধ করি কিছু না ভেবে চিন্তেই ক্ষণপূর্বে শোনা একটি কথা যথাযথ উচ্চারণ করে বলে বসল, তা সে সতীন জ্বালা তো আর বেশি দিন নয়। শুনলাম নাকি এ পক্ষের সূতিকা ধরেছে, তবে সে কাঁটা আর কদিন। মুহূর্তে যেন একটা বোমা ফেটে গেল। সত্যবতী উন্মাদের মতো নিজের কপাল একটা থাবড়া মেরে চিৎকার করে বলল, চুপ করবে তুমি, দয়া করে চুপ করবে। যদি না পারো তো যে করে পারো আমাকে জন্মের শোধ কালা করে দাও। একার সংসারে এতদিন ধরে অরুচি আর অখিধে না খেয়ে খেয়ে ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাওয়া শরীরটা এই উত্তেজনার ভার বইতে পারল না।
হুড়মুড়িয়ে পড়ে গেল। ছেলে দুটি হাউমাউ করে জল আর পাখা আনতে ছুটল। নবকুমার ঘর থেকে একটা বালিশ এনে সত্যর লুটিয়ে পড়া মাথার তলায় গুঁজে দিতে বসল। আর এই সময় সুহাসিনী ও বাড়ি থেকে এসে পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল। আজ ভারী উৎফুল্ল হয়ে আসছিল সুহাস, কারণ তার শিক্ষাগুরু বউটি বলেছেন, তুমি যদি ভাই রাজি থাকো তো আমার মাস্টারি করো। বড়লোকের বাড়িতে কেবল খেয়ে শুয়ে জীবনে যেন ঘেন্না ধরে গেছে। তোমায় দেখে মনে হয় যদি তোমার মতো বইটই পড়তে পারতাম তাহলেও বা দিনটা কাটত। তাই স্কুলে যাওয়া তো আর এ জীবনে হবে না। তোমার কাছে যদি মাস মাস 8টা করে টাকা দিতে চেয়েছে। সুহাস অবশ্য টাকার কথায় আপত্তি করেছিল, বলেছিল, টাকা কেন ভাই, তুমি আমায় একটা বিদ্যে শেখাচ্ছ, আমি না হয় তার বদলে তোমাকে আরেকটা। কিন্তু সে হাতে ধরে কাকুতি মিনতি করেছে, বলেছে, আমার শখের জন্য টাকা খরচ করতে আমার বর তো সর্বদা রাজি। একদিন থিয়েটারে নিয়ে যেতে 25-30 টাকা খরচ করে। এও তো আমার একটা শখ। গুরুকে দক্ষিণে না দিলে বিদ্যে হয় না। সুহাস রাজি হয়ে এসেছে। উৎফুল্ল হৃদয়ে সত্যর কাছে বলতে আসছিল, দেখো পিসিমা, বড়লোক মাত্রই খারাপ হয় না, তাদের মধ্যেও মহৎ আছে। কিন্তু এসেই এই দৃশ্য। তাড়াতাড়ি সবাইকে সরিয়ে দিয়ে সেবার ভারটা হাতে তুলে নিল সে। আর সেই প্রথম খবরটা জানল। আত্মগতভাবেই বলে ফেলল নবকুমার, শরীরটাই পদার্থ নেই দেখছি। বাচ্চা কাচ্চা হবার আগে মেয়ে ছেলে মা ঠাকুমার কাছে যায়, তা সে গুড়ে তো বালি, বাড়িপুরে পাঠিয়ে দিতে হবে দেখছি। কিছুটা সময় দিশেহারা হয়ে তাকাল সুহাস, তারপর নিজের উপর ধিক্কারে অবাক হয়ে গেল। ছি ছি, এত বড় বুড়ো মাগি মেয়ে সে এমনই অবোধ, এক ঘরে একসঙ্গে কিছু টের পায়নি। তুড়ু খোকার চাইতে তাহলে কোনো তফাৎ নেই তার। পিসিমার যে শরীরের এমন অবস্থা হয়েছে, প্রথমে তো তারই বোঝা উচিত ছিল, যত্ন আত্তি করা উচিত ছিল। বুঝতে পারেনি সত্যর ছেলে দুটো এত বড় হয়ে গিয়েছে যে এ ধরনের চিন্তা মাথাতেই আসেনি। তা শুধু লজ্জাই নয়, আজ সত্যর ওই চৈতন্যহীন পাংশু মুখের দিকে তাকিয়ে অজানা একটা ভয়েও বুকটা কেঁপে উঠল সুহাসের। সুহাসের ভাঙা ভাগ্যে যদি তার এই আশ্রয়ের ভেলা ডুবে যায়, যদি সত্যর কিছু ঘটে। অনেকদিন পরে ছেলেপুলে হলে তো বিপদ হতে পারে শুনেছে। বুকটা কেঁপে নিথর হয়ে এল সুহাসের। আর বোধ করি প্রথম উপলব্ধি করল সত্যকে কতটা ভালোবাসে সে। শুধু আশ্রয়ের ভেলা বলেই নয়, মানুষটা বলেও প্রাণের আসনে বসিয়ে রেখেছে সুহাস সত্যকে প্রতি মুহূর্তের সংস্পর্শে। মা ঠাকুমা নেই বলে যত্ন পাবে না সত্য? সুহাসের কি বয়স হয়নি সেবা করবার? অনুতাপ দগ্ধ সুহাসের দৃঢ় সংকল্প অবশ্য কাজে লাগল না, কারণ মাত্র একবেলার বেশি বিছানায় শুয়ে থাকল না সত্যবতী। সুহাসের অনুনয় বিনয় এবং নবকুমারের ব্যস্ত ভর্ৎসনাকে উপেক্ষা করে উঠে পড়ল সে। বলল, ঠিক হয়ে গেছি বাবা, তোমরা আর তিলকে তাল করো না। কিন্তু এই আকস্মিক দুর্বলতার ঘটনায় গভীর একটা চিন্তা দেখা দিল সত্যবতীর মনের মধ্যে। সে চিন্তা স্বামী পুত্রের জন্যে নয়, ওই অনাথা মেয়েটার জন্যেই। নিশ্চিন্ত হয়ে বসে আছে সত্য, কিন্তু যদি সত্যর একটা কিছু ঘটে ওর কি হবে? অবশ্যই মরে এক্ষুনি যাবে সত্য তা নয়, তবু বলা কি যায়? বুড়ো বয়সে আবার যখন কেঁচে গণ্ডুসের পালা পড়ল, তখন ভয় আছে বই কি। ছেলেদের জন্যে ভাবনা নেই, ওরা প্রায় মানুষ হয়ে এলো। নবকুমারেরও মা বাপ আছে এখনো, হয়ে যাবে কোনো একটা ব্যবস্থা। ওই মেয়েটারই অজল অস্থল অবস্থা। ওই রূপের ডালি মেয়েকে এলোকে সে নিশ্চয়ই সুচক্ষে দেখবেন না। তাছাড়া শুধু দেখার প্রশ্নই তো নয়। এতদিন নিশ্চিন্ত হয়ে বসে থাকার জন্যে নিজেকে ধিক্কার দিল সত্য, এবং পরদিন নবকুমারের কাছে একটা অসমসাহসিক আবেদন করে বসল। সত্য মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবকুমারেরও মাথা ঘুরে গিয়েছিল, এবং এই কদিন নিতান্তই বেচারার মতো কিসে সত্যর সন্তোষ বিধান হতে পারে তার চেষ্টা করছিল। কিন্তু সত্যর এই আবেদনে তার নতুন করে আবার মাথা ঘুরে গেল। অবাক হয়ে বলল,
মাস্টার মশাইয়ের বাড়ি যাবে তুমি? কেন, হঠাৎ এমন কি দরকার পড়ল? আছে দরকার। কিন্তু নিতাই শুনলে কি আস্ত রাখবে আমায়? আস্ত রাখবে না? সত্য মৃদু ব্যঙ্গ হেসে বলল, একেবারে ভেঙেই ফেলবে? তা প্রায় তাই। তাছাড়া মানে দরকারটা কি? বললাম তো দরকার আছে। নবকুমার নম্রতা ভোলে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, ওই বেধর্মী লোকটার সঙ্গে তোমার দরকারটাই বা কি শুনি? বলে ফেলেই অবশ্য ভয়ে কাঠ হয়ে যায়। কে জানে বাবা, এই কথাতেও সত্য অজ্ঞান হয়ে যাবে কিনা। কিন্তু না, অজ্ঞান হয়ে যায় না সত্য। শুধু মিনিটখানেক পাথরের চোখ নিয়ে স্বামীর দিকে তাকিয়ে থেকে বলে, একটা পরামর্শ করব। পরামর্শ? বাপ পিতে মোর নাম গেল হিদেজোলার নাতি। যাতে জ্ঞাতে পরামর্শের মানুষ মিলল না, পরামর্শ করতে যাবে ওই ধর্মক্ষণ ইয়ের সঙ্গে? সত্য বোধ করি রাখবে না বলেই দৃঢ় সংকল্প, তাই স্থিরভাবে বলে, যাতে জ্ঞাতে মানুষ আর পাচ্ছি কোথায়? পাক্ষী পক্ষীর সঙ্গে তো আর পরামর্শ হয় না। যাগে, তুমি যখন নিয়ে যেতে পারবে না, আমি নিজেই যে করে হোক। তাছাড়া? নবকুমার আরও ক্রুদ্ধ গলায় বলে, এই এক বজ্ঞা গোঁ, যা ধরব তা করবই। বেশ, এতই যদি দরকার, তাকেই তবে ডেকে আনব গলবস্তু হয়ে গিয়ে। না না, নাই তো। একদিন নিজের মুখে তুমি তাকে এ বাড়িতে আসতে বারণ করেছি। এবার গলবস্ত্র হয়ে সে অপরাধ ক্ষয় করব? ক্ষয় হয় না এমন অপরাধও জগতে আছে গো। যাক, তক্ক আমি করতে চাই না। তবে এ বাড়িতে যখন আর পা ফেলতে বলবো না তাকে, নিজেই গিয়ে যা পারব। এই তোমার জন্য একদিন দেশত্যাগী হতে হবে আমায়। নবকুমারের মুখের চেহারায় বিরক্তির চরম নমুনা দেখায়, কিন্তু সত্য নির্বিকার বলে, দেশত্যাগী হব বললেই কি হওয়া যায়? যায় না। যাগে, তুমি আর ও নিয়ে মাথা খারাপ করো না। আমি ব্যবস্থাটা করে নেব, তবে জানানোটা হয়ে থাকল। মাথা খারাপ করতে বারণ করলেই কি আর নিজের দায়িত্ব ত্যাগ করতে পারে নবকুমার? মাথা সে খারাপ করছেই। শেষ অবধি ভেবে হদিশ না পেয়ে হাল ছেড়ে দেয় সে, আর ইত্যবসরে সত্য স্বাধীন অভিযান চালায়। নিজেই রওনা হয় ভবতোষের বাড়ি। পথের সঙ্গী আর কেউ নয়, সুহাস। হ্যাঁ, সুহাসের সঙ্গেই গিয়েছিল সত্য। সুহাস ঠিকানাটা শুনে বলেছিল, ওমা, এ তো আমাদের স্কুলের কাছেই। ঠিক আছে, তবে তোতে আমাতেই যাব বলেছিল সত্য। আর বোধ করি মনের নিভৃত কোণে একটু গুপ্ত বাসনা ছিল ভবতোষকে একবার কোণেটা দেখিয়ে দিতে। ঘটকালি যখন করবেন, তখন অন্তত মেয়ে কেমন তা যাতে বলতে পারেন। এবার আর মাধ্যম নয়, সরাসরি নিজেই কথা। ভবতোষ হাঁ হয়ে গেলেন। সত্য একটা অনাথ মেয়ে পুষেছে, এ তিনি জানতেন। কিন্তু সে মেয়ে যে এমন মেয়ে, আর এত বড় মেয়ে, তা তার ধারণার বাইরে ছিল। বিহ্বল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিয়ে বললেন, এ মেয়ের আবার পাত্তরের ভাব না বৌমা? সে আপনি স্নেহ করে বলছেন। দিন তবে নাতনির একটা ব্যবস্থা করে। শুনেছি আপনাদের সমাজে অনেক উদারমন ছেলে আছে, যারা বিধবা বিয়ে করতে রাজি। বিধবা? ভবতোষ থতমত খান। এ মেয়ে যে লক্ষ্মী প্রতিমা বৌমা, বিধবার মতন কোনো লক্ষণ তো। সত্য সহসা বলে ওঠে, তুই একবার পাশের ঘরে যা তো সুহাস, আমার একটু কাজ আছে। সত্যর এই দুঃসাহসিক স্পর্ধায় সুহাসও স্তম্ভিত হয়ে যায়। একেই তো এভাবে একটা পুরুষের বাসায় একা দুটো মেয়ের ছেলে আসাই ভয়ঙ্কর ঘটনা, তার উপর কিনা সুহাস তুই পাশের ঘরে যা। প্রায় হতভম্ব হয়েই চলে যায় সুহাস। ভবতোষ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকেন এই কুল কিনারাহীন দুঃসাহসের দিকে। আর সত্য নিষ্কম্প মৃদুস্বরে বলে, এসেছি যখন, তখন আপনার কাছে ওর সব ইতিহাসই বলব। হ্যাঁ, সুহাসের সব ইতিহাসই বলেছিল সেদিন সত্য ভবতোষ মাস্টারের কাছে। সুহাসের জন্মের আগের বৃত্তান্ত থেকে শুরু করে পরিচয়ও বাদ দেয়নি। শঙ্করের কুলত্যাগের পর রামকালীর স্পষ্ট স্বীকারোক্তির কথাটাও এসে পড়েছিল। সব শুনে ভবতোষ গভীর একটা নিঃশ্বাস ফেলে বলেছিলেন, এখন বুঝতে পারছি বোমা, কোথা থেকে এ ধাতু তুমি পেয়েছ। অমন বাপ তাই। কিন্তু কথা হচ্ছে বৌমা,
এই আমার নতুন সমাজকে তুমি যেরকম উদার ভাবছ ঠিক সেরকম নয়। এর মধ্যেও দলাদলি আছে, রেষারেষি আছে। তাছাড়াও যে মেয়ের বংশ পরিচয় নেই সে মেয়েকে বিবাহ করার মতো মনোবল সম্পন্ন যুবক পাওয়া শক্ত। সত্য দৃঢ়স্বরে বলল, শক্ত সহজ বুঝি না। চিরদিন জানি আমার কথা আপনি ফেলতে পারেন না, তাই জোর করতে এসেছি। ওই মেয়েটার ব্যবস্থা আপনাকে করতেই হবে। ভবতোষ বিচলিত স্বরে বলেন, আমি তোমার কথা ফেলতে পারব না এ কথা তুমি জানলে কি করে বৌমা? সত্য মুখ তুলে পরিষ্কার এবং শান্ত গলায় বলে, এ কথা জানতে খুব বেশি কিছু লাগে না মাস্টারমশাই। আমি তো মাটি পাথর নই। কিন্তু সে কথা থাক, আপনি শুধু আমায় ভরসা দিন। ভবতোষ মৃদু একটু হাস্যের সঙ্গে বলেন, চেষ্টা অবশ্যই করব বৌমা, কিন্তু জোর করে তো বলতে পারছি না। যদি নিজেকে দিয়ে হতো তাহলে নয় আজন্মের ব্রত ঘুচিয়ে একবার তোমার সুন্দরী মেয়ের জন্যে বরসাজ সেজে নিতাম। সত্য হেসে ফেলে, তারপর সকৌতুকে বলে, তেমন ভাগ্য ওর থাকলে তো। আমি কিন্তু বলে যাচ্ছি, সব ভার আপনার উপর রইল। ভবতোষ আকুলতা করেন, ভবতোষ ব্যাকুল হয়ে ওঠেন। বারবার বলতে থাকেন, এ তুমি কি করলে বৌমা? আমাকে এভাবে সত্যবন্দী করে রাখলে। সত্য বিচলিত হয় না, দৃঢ়স্বরে বলে, আমি ঠিক জায়গাতেই ঠিক কথা বলেছি মাস্টারমশাই। এখন আপনি আছেন এই ভরসা। ভবতোষ আকাশ পাতাল ভাবতে থাকেন, কোথায় সেই পাত্র যার হাতে ওই সোনার প্রতিমাটিকে দেয়া যায়, আর যে ওর সমগ্র ইতিহাস শুনেও নিতে রাজি হয়। ভেবে পান না। একটা নিঃশ্বাস ফেলে বলেন, এখন চট করে মাথায় আসছে না বৌমা, দেখি। কিন্তু একটা প্রশ্ন করি, এই যে তুমি এসেছ, নবকুমার জানে? সত্য মাথা কাত করে, অর্থাৎ হ্যাঁ জানে। তা ভালো, কিন্তু তোমার এই ব্রাহ্মবাড়ি আসায় এবং ওই মেয়েটির বিবাহ সম্বন্ধে যা প্রস্তাব করলে তাতে তার সম্মতি আছে তো? সত্য ঘাড় নাড়ে, অর্থাৎ না। ভবতোষ উদ্বিগ্ন কণ্ঠে বলেন, তবে? তবে আর কি, ওনার অমতেই করতে হবে। কাজটা কি ভালো হবে বৌমা? সত্য মুখ তুলে বলে, কিন্তু ওই মেয়েটার আখেরের কথা না ভেবে নিশ্চিন্ত হয়ে বসে থাকে কি ভালো হবে মাস্টারমশাই? আমার ঘরের সংসারে হয়তো একটু মনোমালিন্য হবে, হয়তো শ্বশুরবাড়ির মানুষেরা আমার মুখ দেখবে না, কিন্তু আমার সেই সামান্য লোকসানটা কি একটা মেয়ের জীবন বরবাদ হয়ে যাওয়ার থেকে বেশি লোকসানের হল? ভবতোষ এক মুহূর্ত নির্নিমেষে তাকিয়ে থেকে হঠাৎ ব্যাকুল রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, সন্ধে হয়ে আসছে বৌমা, তুমি বাড়ি যাও। তোমায় কথা দিচ্ছি, ওর বিয়ের ভার আমি নিলাম। সত্য আকাশের দিকে তাকিয়ে দেখে সন্ধ্যার চিহ্নমাত্র নেই। মাথাটা একটু নিচু করে বলে, চিরটা কাল আপনার কাছে অন্যায় আবদার করে আর পেয়ে সাহস বেড়ে গেছে মাস্টারমশাই, আমায় মাপ করবেন। মাপ? তোমায় আমি কি মাপ করব বৌমা? নিজেকে যদি মাপ করতে পারতাম। সে যাক, মেয়েটি কোথায় গেল? মেয়েটি? তাই তো, তার তো তদবধি আর কোনো সাড়া নেই। সত্য ব্যস্তভাবে বেরিয়ে আসে ঘর থেকে, আর এই প্রথম খেয়াল হয় অনেকক্ষণ ধরে সে এই তৃতীয় মানুষবিহীন ঘরে একজন পুরুষের সঙ্গে নিশ্চিন্তে কথা বলছে বসে বসে। সুহাস কি বিরক্ত হল? পাশের ঘরে চলে যেতে বলছে বলে অপমানিত হল? পাশের ঘরের দরজায় এসে দাঁড়াল সত্য, কিন্তু কোথায় সুহাস? একা চলে গেল না তো? সহসা একটা আতঙ্কের বিদ্যুৎ শিখা মাথা থেকে পা পর্যন্ত যেন শিউরে উঠল সত্যবতীর। নিশ্চয়ই তাই। কই? প্রশ্ন করলেন ভবতোষ। সত্য অস্ফুটে বলল, দেখছি না তো, একা চলে গেল না তো? একা? একা চলে যাবে? ভবতোষ সন্দেহের সুরে বললেন, তাই কখনো হয়? ওই কোণের ঘরটায় আছে বোধ হয়। কোণের ঘরে? ওখানে কি আছে? কিছু না, শুধু কতগুলো। কথা শেষ হয় না, মুখে এক ঝলক আলো মেখে সুহাস সেই কোণের ঘরটা থেকে ছুটে আসে। স্বভাব বহির্ভূত উচ্ছ্বাসে বলে ওঠে, পিসিমা পিসিমা, দেখবে কত বই! উফ, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। সময়ের বাড়া কারিগর নেই। সময়ের রেদার নিচে পড়ে সব অসমানই সমান হয়ে আসে, সব এবড়ো খেবড়োই তেলা হয়ে যায়।
সকল সংসারের মতো নিতাইয়ের সংসারেও এই লীলা চলছে বইকি। প্রথম দিকে একদিন একটা ছুতোয় মনে হতো নিতাই বোধ করি এই দণ্ডে বউকে দেশে রেখে আসবে, অথবা বউ ভাবিনি সেই রাত্রেই আড়ায় দড়ি ঝুলিয়ে নিজে ঝুলে পড়বে। কিন্তু কার্যকালে তেমন কিছুই হল না। ক্রমশই বোধ করি নিজেদের অজ্ঞাতসারেই ভাবিনি স্বাধীন সংসারের সংসার রসে এবং নিতাই আরেক স্থূল রসে মজতে শুরু করল। অতঃপর দুজনেই পরস্পরের কাছে অপরিহার্য হয়ে উঠল। অতএব খণ্ডপ্রলয়ের সেই অবস্থাটি কোন ফাঁকে ফিকে হতে হতে বিলীন হয়ে গেল, দেতো হাসি বাজার দখল করল। এখন দেখা যাচ্ছে নিতাইয়ের বউ রুটি গড়তে শিখেছে এবং নিতাই বউকে ভয় করতে শিখেছে। ভয় থেকেই আসে মনোরঞ্জন চেষ্টা। ক্রমশই অনুধাবন করছে নিতাই সত্যবতীর নিন্দাবাদটি হচ্ছে বউয়ের মনোরঞ্জনের একটি প্রশস্ত পথ, মনোবৈকল্যের একটি প্রকৃষ্ট ওষুধ। অতএব সেই প্রশস্ত আর প্রকৃষ্ট উপায়টি বেছে নিয়েছে নিতাই। না নিয়ে করবেই বা কি? পরিবারের পরকলায় জগৎকে দেখতে না শিখলে জগৎ যে দুঃসহ হয়ে ওঠে, অন্তত নিতাইদের মতো নিতান্ত গৃহগত প্রাণ গেরহস্থ জীবদের। এদের ও ছাড়া উপায় নেই। আগুনের মালসা কোলে করে তার ঘর করা যায় না। আগুনে জল ছিটোতেই হয়, তদ্গত প্রাণ বশংবদ হয়ে পড়াই সেই শীতল জল। নারীজাতি যতই অবলা কোমলা হোক, স্বক্ষেত্রে সে বাঘিনী, আর ইচ্ছা পূরণের অভাব ঘটলে ফনা ধরা নাগিনী হয়ে উঠতেও পিছপা হয় না। শান্তিকামী পুরুষ জাতি যতক্ষণ না এটা ধরতে পারে, সংঘর্ষ বাধে। যতক্ষণ মনে করে এটা মেনে নেব না, অবস্থা আয়ত্তে আনা অসম্ভব হয়। অথচ একবার বশ্যতা স্বীকার করলেই মিটে গেল গোল। কিসের তুষ্টি ধরতে পারলেই বিশ্ব শান্তি। অতএব এখন ভাবিনীর যে কোনো কারণেই মেজাজ গরম করুক অথবা বাক্যালাপ বন্ধ করুক, নিতাই এটা ওটা কথার ছলে স্বগতোক্তির সুরে সত্যবতীর প্রসঙ্গ এনে ফেলে। সে প্রসঙ্গ আর যাই হোক, প্রশস্তির পর্যায়ে পড়ে না। দু চারবার চেষ্টার পরই কার্যসিদ্ধি হয়। মৌনব্রতধারিণী ঝঙ্কার দিয়ে বলে ওঠে, কেন এখন আবার এসব কথা কেন? চিরদিনই তো শুনে আসছি তিনি গুণের গুণমণি, তার পাদদক জল খেতে পারলে তবে যদি আমাদের মতো অধমদের উদ্ধার হয়। নিতাই সোৎসাহে কাজে এগোয়। তা বলতে অবশ্যই পারো, এই মুখেই অনেক গুণগান করেছি বটে, কিন্তু এখন আর নয়। এখন আর তাকে চিনতে বাকি নেই। কি বলবো তোমাকে, ওই ব্যাহ্মটার সঙ্গে যা নটঘটি, দেখে দেখে চিত্তির চটে গেছে। অবশ্যই নিতাই মুখ কোঁচকায়। সন্দেহ একটু আধটু বরাবরই ছিল, তবে সেই সন্দেহকে আমল দিতাম না। বলি না না, ছি, বামুনের ঘরের মেয়ে। কিন্তু এখন তো দেখছি চোখের চামড়াহীন বেপরোয়া। একলা ঘোড়ার গাড়ি ভাড়া করে তার বাড়ি গিয়ে তা তোমার বন্ধু কি কানা না বোবা? ভাবিনি চিপটেন কাটে। নিতাই মুচকি হেসে বলে, স্ত্রৈণ পুরুষ শুধু কানা বোবা কেন, বোবা কালা কানা হাবা বুদ্ধু ভেড়া সব। ক্রমশই যে অবস্থা আমার ঘটছে আর কি। ভাবিনীর কালো কালো ডাবর ডাবর মুখে আহ্লাদ রসের হাসি উছলে ওঠে। সেও মুখ টিপে বলে, আহালো, মরি মরি, তবু যদি না রাত দিন এই বাঁধি থরহরি কম্প হয়ে থাকত। ভেড়া পুরুষ কেমন ধারা একবার দেখতে স্বাদ যায়। সেদিন নিতাই এই কথার পিঠে বলে ওঠে, স্বাদ যায় তো চলো না ও বাড়ি, দেখবে। ও বাড়ি তো যেতেই চাও না। পরের বাড়ি গিয়ে দেখি আর কি হবে। ভাবিনি গুলি চক্ষে কটাক্ষ হানে। নিতাই বলে, তা সকল বস্তুই কি আর ঘরে মেলে গো? তবু দৃষ্টি সার্থক করবে তো চলো। শুনলাম দেশ থেকে সদুদি এসেছে বউয়ের আঁতুড় তুলতে, দেখা হবে। সদুদি এসেছে? ভাবিনি গালে হাত দিয়ে বলে, আঁতুড় কলকাতাতেই উঠবে? গিন্নি দেশে যাবেন না? এ সময়ও শাওরির ধার ধারবেন না? তাই তো শুনছি, বলেছেন নাকি। কেন,
কলকাতায় কি আর জন্মমৃত্যু হচ্ছে না? তা ভালো। নিতাইয়ের বউয়ের মুখে অন্ধকার নামে। সত্যবতীর খবরটা শুনিয়া বুঝি একটা আশা ছিল, কিছুদিনের মতন অন্তত ওই চক্ষুশূলটার চোখ ছাড়া হবে। আর সেই অবসরে ভাবিনি সত্যবতীর স্বামী পুত্তুরকে নেমন্তন্ন আমন্তন্নর ছলে খাইয়ে মাখিয়ে বশ করে ফেলে বরকে তাক লাগিয়ে দেবে। তা না, এই বার্তা। বাসায় বসে আতুর তোলাবেন। ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে ভাবিনি, তা ভেড়া বর তাতেই রাজি তো? মা বাপের মুখে চুনকালি দিয়ে বউ আপনি স্বাধীন হয়ে বেটাবেটি বিয়োবে? নিতাই চোখ মুটকে বলে, তা হোক, ও তো বাঁচল, পরিবারকে চোখ ছাড়া করতে হল না। কথাটা নিতাই অনুমানে বললই মাত্র, প্রকৃত ঘটনা কিন্তু তা নয়। সত্যবতীর এ প্রস্তাবে নবকুমার শিউরে উঠেছিল এবং অসম্ভব বলে উড়িয়েই দিয়েছিল। আতুর পর্বের মতো একটা ভয়ঙ্কর পর্ব যে দেশের বাড়িতে গিয়ে না পড়লে মিটতে পারে, এ তার ধারণার বাইরে। কিন্তু শেষ অবধি যা বরাবর হয় তাই হল। সত্যবতীর তীক্ষ্ণ যুক্তির বাণে নবকুমারের দ্বিধা লজ্জা ভয় সব টুকরো টুকরো হয়ে গেল। ভয়টা কিসের? কলকাতায় জন্মমৃত্যু হচ্ছে না? ভূমিষ্ঠ শিশুর নাড়ি কাটা বাকি থাকছে? লজ্জা? লজ্জার অর্থ? বুড়ো বয়সে যদি আবার কেঁচে গণ্ডুস লজ্জা না হয়, তো বাসায় আতর তোলাতেই লজ্জা। অতএব দ্বিধার প্রশ্নটা অবান্তর। নবকুমার অবশ্য ওই বুড়ো বয়স কথাটায় রেগে উঠেছিল। বলেছিল, বুড়ো বয়স করছো কেবলি কেন বলো তো? আমার ছোট মাসির পত্তুরের উপনয়ন হয়ে যাবার পর আবার একটা মেয়ে হয়েছিল। সত্য জ্বলন্ত দৃষ্টিতে শুধু তাকিয়েছিল একবার, তারপর সংক্ষেপে বলেছিল, ওসব কথা থাক, এখানেই ব্যবস্থা করতে হবে, সেই কথাটি জানিয়ে রাখলাম। বলা বাহুল্য, মাত্র এইটুকুতেই কাজ হয়নি। নবকুমার বিস্তার হাত পা আছড়ে ছিল, বিস্তার আক্ষেপ জানিয়ে বলেছিল, আমি ওসবের কি জানি? এখানে কাউকে চিনি আমি? ব্যবস্থা করতে হবে বললেই হল। তারপর সত্যর একটি তীব্র মন্তব্যে সহসা চুপ করে গিয়েছিল। আর অতঃপর একদিন বুদ্ধি করে চুপি চুপি গিয়েছিল সদূর বরের কাছে। শুনেছিল তার গণ্ডা ৩-৪ ছেলে মেয়ে, সেগুলো নাকি কলকাতাতেই জন্মেছে। অতএব লোকটা অভিজ্ঞ। তা অভিজ্ঞ লোকটা দরাজ ভরসা দিয়ে আশ্বস্ত করল নবকুমারকে এবং সেই সঙ্গে সদুকে আনিয়ে নেবার পরামর্শটা দিল। দিন ৩ ছুটি নিয়ে বারুইপুরে গিয়ে সদুকে এনে ফেলল নবকুমার। কিন্তু যত সহজে বলা হল, কাজটা কি তত সহজে হয়েছিল? পাগল, তাই কি সম্ভব? এলোকেশী একাধারে তার রাধুনী পরিচর্যাকারিণী এবং নিঃসঙ্গ সংসারের সঙ্গিনী সদুকে কি এক কথায় ছাড়তে রাজি হয়েছিলেন? হারামজাদি শতেক খোয়ারি হারবজ্জাত বউটার নামে ১০০ গালাগালির ছড়া কেটে বেয়াক্কেলে বেহায়া বউয়ের দাসানুদাস ছেলেকে কি শুধু হাতে বিদায় করতে উদ্যত হননি? হয়েছিলেন, কিন্তু ভেস্তে দিল স্বয়ং সদু। সে বলে উঠল, আমি যাব। তুই যাবি? এলোকেশী গর্জে উঠেছিলেন, আক্কেল খাকি, চোখের মাথা খাকি, নেমোখারাম লক্ষ্মী ছাড়ি, তুই আমাদের একা ফেলে সেই হাড়হাবাতির পাদদক খেতে যাবি? কিন্তু সদু অনমনীয়। সধুর যে এত গো আছে, এ কথা কে কবে জানত? এই যেন আরেক সদু। সামান্য ২-৪খানা কাপড়ের সম্বল নিয়ে সদু সদরে দাঁড়িয়ে প্রস্তুত। আজন্ম অগঙ্গার দেশে মুখ থুবড়ে প্রাণ গেল সদুর। কালী গঙ্গার দেশে যেতে পাবার এই সুযোগ ছাড়বে না। তোমাদের কন্যা, সে তো চিরকাল করে এলো, সদুর কি ছুটি নেই? সদু যদি মরে তোমরা কি না খেয়ে থাকবে? কে এই সদুকে বিদ্রোহের শক্তি দিল ঈশ্বর জানেন। থ হয়ে গেলেন এলোকেশী, হকচকিয়ে গেল নবকুমার। নীলাম্বর বাণুজ্যে ক্রুদ্ধ গলায় বললেন, যাচ্ছ যাও, কিন্তু আর কখনো এ ভিটে মাথা গলাতে এসো না, এই বলে রাখছি। শুধু প্রণাম করে নম্র গলায় বলল, আচ্ছা। দিশেহারা নবকুমার বলল, ভয়ে আমার নাড়ি ছেড়ে আসছে সদুদি, থাক, তোমায় যেতে হবে না।
বউয়ের যদি পরমায়ু থাকে বাঁচবে, আর যদি কপালে মৃত্যু থাকে। সৌদামিনী মৃদু হেসে বলল, শুধু তোর বউকে বাঁচাতে যাচ্ছি ভেবেছিস? মোটেও না, নিজের কপালটা ফের আরেকবার যাচাই করতে ইচ্ছে হয়েছে, তাই যাচ্ছি। এই কথার মানে নবকুমার বুঝতে পারেনি। চোরের মতো মা বাপের সামনে থেকে পালিয়ে এসেছে। এলোকেশী উচ্চ কণ্ঠে ভগবানকে ডাক দিয়ে আদেশ করেছেন, ভগবান, যে সর্বনাশী আজীবন আমার বুকে কুলকাঠের আংরা জেলে দগ্ধালো, আর বুড়ো বয়সে এই কোমরের বলটুকু পর্যন্ত কেড়ে নিয়ে মজা দেখতে বসল, তুমি তার বিচার করো। যদি ন্যায়পরায়ণ হও তো সর্বনাশীর যেন তেরাত্তির না পোহায়, তার ভরা ঘরে যেন দৌড় পড়ে, তার মুখের গেরাস যেন বাসি চুলোর ছাই হয়ে যায়, ইহকালে পরকালে যেন তার গতি না হয়। সত্যবতীর আরও অনেক ভয়াবহ পরিণতির জন্য ন্যায়পরায়ণ ভগবানের কাছে আবেদন জানাতে থাকেন এলোকেশী, সুর করে ছন্দে গেথে। না, কথাটাকে মিথ্যে ভাববার হেতু নেই, বাড়াবাড়ি ভাবলেও ভুল ভাবা হবে। সত্যবতীদের আমলে এলোকেশীরা নিতান্ত বিরল ছিল না। আর আজই কি আছে? নেই, শুধু হয়তো অভিশাপের বাণীগুলি সভ্য মার্জিত সূক্ষ্ম হয়েছে। তীব্র চিৎকারটা তীক্ষ্ণ মন্তব্যে পরিণত হয়েছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ১বিংশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।